একটু এদিক ওদিক হলেই আগামী সেপ্টেম্বরেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওরফে তারেক বিন জিয়া ফেঁসে যেতে পারেন। এজন্য মহা আয়োজন চারদিকে আমরা লক্ষ্য করছি। আমি যে কথাটা প্রায়শই বলি যে তারেক রহমান কাটার সিংহাসনে বসে আছেন, তিনি কমফোর্ট ফিল করছেন না, তার চারদিকে বিপদ ধেয়ে আসছে, কখন কি ঘটে যায় বলা যায় না। তিনি একটা চরম ঝুঁকিতে আছেন, একটু এদিক ওদিক হলেই তার ক্ষমতা জয় বাংলা হয়ে যাবে। নানান গোষ্ঠী ওত পেতে বসে আছে। 111-এর কুশীলবরা, ভারত এবং যুক্তরাষ্ট্রের দালালেরা, ভারত যুক্তরাষ্ট্রের দালাল ভার্সাস 111 এর কুশীলব, একই কথা। এরা ওত পেতে বসে আছে কখন তারেক রহমানকে বিপদে ফেলা যাবে। তো দর্শক, রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ এখন আছে প্রশাসনে, তার চারপাশে, সেনাবাহিনীতে, ডিজিএফআইতে, ডিপ স্টেটে, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে। তো সেই জায়গায় তারেক রহমান ডেফিনেটলি ঝুঁকিতে আছে, ভুল করা যাবে না। তো এই যে তারেক রহমানের যে কাটার সিংহাসন, কাটাযুক্ত পৃথিবী, এই পৃথিবীতে তারেক রহমানের প্রকৃত বন্ধু এখন জামাত ইসলামী, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারেক রহমানের যেসব শত্রুর কথা বললাম, এইসব শত্রু জামাতেরও শত্রু, যার ফলে তারেক রহমানকে রক্ষা করতে এখানে জামাত সিরিয়াস। আমরাও এই ক্ষেত্রে তারেক রহমানের পক্ষে। তারেক রহমানের বিরুদ্ধে নানান সমালোচনা, নানান ঝুঁকি, তাকে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায়, এটা নিয়ে আমরা আলোচনা করি। এবার আলোচনা করব একটা আলাদা পার্সপেক্টিভ নিয়ে। তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে ভারত সফরের জন্য। যদিও তারেক রহমানকে ক্ষমতা আসার আগে খালেদা জিয়ার জানাজার সময় আমন্ত্রণ জানানো হয়েছিল। এবার তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে, তার স্ত্রী, কন্যা সহ। আগামী সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলন হবে নয়াদিল্লিতে। সেই সম্মেলনে ভারত আমন্ত্রণ জানিয়েছে, একটা অবজারভার রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে। এখন ব্রিক্সে আমন্ত্রণ জানানো, এটা তো কিছু না, বাংলাদেশ তার ব্রিক্সের মেম্বার না। মূল কথা হচ্ছে যে এই সুযোগে ভারত, যেহেতু ব্রিক্সের প্রতি বাংলাদেশে একটা আগ্রহ আছে, ব্রিক্সের সদস্য হওয়ার চেষ্টা করতে ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী অতীতেও গিয়েছিলেন, সদস্য রাষ্ট্র না হওয়া সত্ত্বেও। অতএব একটা আগ্রহ আছে। আবার বাংলাদেশের যে রাজনীতি এখন, ব্যালেন্স অফ ফরেন পলিসি, সেক্ষেত্রে আরো অনেক হিসাব নিকাশ আছে। যেমন ব্রিক্স কি, হোয়াট ইজ ব্রিক্স? ব্রিক্স ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, চায়না। প্রথমে সাউথ আফ্রিকা ছিল না, পরবর্তীতে এসেছে। এর মানে যুক্তরাষ্ট্রের যে অর্থনীতি, তার বিকল্প যে একটা অর্থনীতি আছে, এবং তার বিকল্প শক্তি দেখানো, বিকল্প অর্থনীতি দেখানোই হচ্ছে এই ব্রিক্স। যে শুধু আমেরিকা বেস অর্থনীতি তা না, এই যে ব্রিক্সও একটা বিশাল পাওয়ার, এটা দেখানো। যদিও এখানে অনেক ইন্টারনাল কনফ্লিক্ট আছে। যুক্তরাষ্ট্রের, ভারতের যে নীতি, আদর্শ, চিন্তা, অত ভারতে জাপানের মতো আমেরিকার দালাল হওয়া ছাড়া কোনো উপায় নেই। তারপরও ব্রিক্স একটা আলাদা অল্টারনেটিভ একটা ইনিশিয়েটিভ, কোনো সন্দেহ নেই। সেই ব্রিক্সের প্রতি যেহেতু চায়না আছে, বাংলাদেশের আগ্রহ ডেফিনেটলি আছে। এই সুযোগটা মোদি নিয়েছে, যেহেতু ব্রিক্সের প্রতি একটা আগ্রহ আছে বাংলাদেশের, তো এখানে আমন্ত্রণটা জানিয়েছে। অথচ এই আমন্ত্রণটা চাইলে চীন জানাতে পারত। চীন জানালে তখন হিসাবটা আলাদা হতো, কিন্তু আগে ভাগে মোদি জানিয়ে ফেলেছে। তা এখন অলরেডি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের যে বক্তব্য, তাতে মনে হচ্ছে যে কিছুটা পজিটিভ, যে ব্রিক্স সম্মেলনে তারেক রহমান যেতেও পারেন। কারণ এটা আসলে দরকার, ব্রিক্সের মেম্বার হওয়ার চেষ্টা করাটা দরকার। তো এই জন্যে একদম যাবেন না এরকম কোনো কথা বলেনি, বা শামা ওবায়দের বক্তব্যের টোন শুনে মনে হয়েছে যে কিছুটা পজিটিভ। প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বরে ভারত সফরে গেলেও যেতে পারেন, কিন্তু যদি যান, ওইটি হবে তারেক রহমানের জন্য মরণ ফাঁদ। তো দর্শক, তারেক রহমান ভারত সফরে গেলেই আওয়ামী লীগের পুনর্বাসন ভারত তারেক রহমানের হাতে ধরিয়ে দিবে, না করতে পারবেন না। এবং শেখ হাসিনাকে ফেরত চাও, ওটা চাইতেই পারবেন না, ওটা টেবিলই উঠবে না। ওটা উপরে সাংবাদিকদের কাছে বলবেন, কিন্তু রিয়াল ডিসকাশন টেবিলে ওটা আপনি উঠাতেই পারবেন না। এখন পর্যন্ত কেউ উঠায়নি, ইউনূস সরকার উঠায়নি, বিএনপি সরকার উঠায়নি, শেখ হাসিনাকে ফেরত দেন।
এটা উপরে উপরে সংবাদ মাধ্যমে বা জাস্ট অন দি পেপার, কিন্তু সিরিয়াস আলোচনায় এখন পর্যন্ত এটা কেউ টপিকই ওঠে। তো সেই ক্ষেত্রে যদি ভারত যায়, ব্রিক্সেই যায়, অবশ্যই মোদির সাথে বা ভারতের ঊর্ধ্বতন অনেকের সাথে তারেক রহমান বৈঠক হবে। তো এটা চীনের সাথে যতদূর আগালো সেটা আবার হোঁচট খাবে, কারণ এখন ওই ব্যালেন্স অফ ফরেন পলিসি এগুলো ভুয়া কথা। এটা ভারসাম্যের নামে ভারতের দালালি, ওইসব ভারসাম্য চলবে না। মূল কথা হচ্ছে চীনের সাথে যতটা এগিয়েছে, চীন হাত ছেড়ে দেবে যদি দিল্লির সাথে আবার এই মাখামাখিটা করে। আর দিল্লি সিরিয়াসলি চাচ্ছে যে তারেক রহমান দিল্লিতে আসুক। অতএব এখানে যদি কোনো পক্ষের চাপে অথবা কারো বুদ্ধিতে যে একটু ভারসাম্য মারাতে দিল্লিতে যান, এটা তারেক রহমানের জন্য একটা মরণ ফাঁদ হতে পারে। এই জন্যে ওরা আমন্ত্রণ জানাবে, লিউক্রেটিভ আমন্ত্রণ, কারণ ব্রিক্সে আমন্ত্রণ ইটস ভেরি লিউক্রেটিভ, কিন্তু যাওয়া যাবে না, একটু ভুল করা যাবে না, ওদেরকে দামই দেওয়া যাবে না। ভারত মাথায় উঠে যাবে, মাথায় উঠে বিএনপিকে ধ্বংস করবে, আওয়ামী লীগকে চাপিয়ে দেবে, আওয়ামী লীগ এসে বিএনপিকে জয় বাংলা করে দিবে। অতএব দিল্লিকে এখন গোনা যাবে না, তাদেরকে আরো অবমূল্যায়ন করে চাপ দিয়ে বোঝাতে হবে যে আমাদের সাথে মর্যাদার সাথে তোমাদের সম্পর্ক রাখতে হবে, তোমরা আমাদেরকে চাপ দিয়ে বগল দাবা করবা, নিয়ে আসবে, এটা হবে না। এরকম আরো অনেক আয়োজন আছে। ভারতে নিয়ে তারেক রহমানকে ফাঁসি দেওয়ার আয়োজন চলছে, এবং সার্জিও গোরের যে সফর এই 29 তারিখ বা 30 তারিখ, সম্ভাবনা একদম এক্সাক্ট তথ্য জানা যায়নি, এবং পল কাপুরের যে তৎপরতা, এগুলো সন্দেহজনক। যুক্তরাষ্ট্রের তৎপরতা এখন সুবিধাজনক নয়। তো এই সেপ্টেম্বর কেন বললাম, যে সেপ্টেম্বরে আমন্ত্রণ জানিয়েছে সম্ভবত 12-13 তারিখ বা এই 10 থেকে 15 তারিখ, এইগুলোর মধ্যেই দিল্লিতে যাওয়া আসা বা এগুলোর এই টাইমটা হচ্ছে এটা। বাংলাদেশের রাজনীতিতে শুধু এই কয়েক বছর যাবত না, শত বছর যাবত এই বাংলাদেশ ভূখণ্ডে জুলাই হচ্ছে খুব খারাপ একটা সময়। যত প্রাকৃতিক দুর্যোগ, বড় বড় বা রাজনৈতিক অঘটন, এগুলো জুলাইতে হয়, এবং আগস্টে এগুলো একটা আফটার শক, এবং সেপ্টেম্বরে পরিণতি। তা এখন অ্যানালজিটা এভাবে যে পল কাপুর কিংবা সার্জিও গোরের যে তৎপরতা, এটা এই জুলাইতে হচ্ছে, জুলাই শেষে, তারপরে অগাস্ট জুড়ে এটার একটা আফটার শক হবে, আর সেপ্টেম্বরে কোনো অঘটন ঘটে যেতে পারে। এবং এদিকে আবার ভয়াবহ বোমা হামলার একটা পরিস্থিতি কিন্তু হয়েছিল। এরকম একটা দুইটা বোমা হামলা এগুলো হলেই তো পরিস্থিতি ঘুরে যাবে। আপনারা জানেন যে মতিঝিলে ছাতার নিচে বোমা পাওয়া গেছে, এবং সেই বোমা বিস্ফোরিত হলে ভয়াবহ ঘটনা ঘটতো যদি একদম সঠিকভাবে বিস্ফোরণ হতে পারত। তো এইভাবে তারেক রহমানের পররাষ্ট্রনীতিকে বিভ্রান্ত করে তাকে ফাঁদে ফেলানোর, ফাঁসানোর চেষ্টা চলছে।